বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। সহিংসতা অব্যাহত থাকলেও সুষ্ঠু ভোটের আশ্বাস ইসি। কক্সবাজার শহরের একই স্থানে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় উত্তেজনা। প্রশাসনের 144 ধারা জারি। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে 48, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 12 দগ্ধ। করোনাকালেও ডিসেম্বরে রেকর্ড $491 কোটি রপ্তানি। তৈরি পোশাক খাত চাঙা হওয়ায় ভালো ফল। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্টে লিড নিল বাংলাদেশ। তৃতীয় দিন শেষে এক ইনিংসে 73 রানে এগিয়ে টাইগাররা। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে হুমকি সহ নানা অভিযোগের মধ্য দিয়ে মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে সমর্থন চেয়ে ভোটারদের দরজায় যাচ্ছেন প্রার্থীরা, করছেন এলাকা ভিত্তিক সভা, ঘরোয়া বৈঠক। এদিকে আগামী বুধবার সুষ্ঠু ভোটের জন্য সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চম ধাপে সুনামগঞ্জের 3 উপজেলায় 18টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচারণা চালাতে গিয়ে নৌকার মনোনীত প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীদের নিয়ে রয়েছেন বিপাকে। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ইউপি সদস্য প্রার্থীরাও। দাবি আমার প্রশাসনের কাছে সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। তবে ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবেন, তার মধ্যে থাকবেন আনসার সদস্য আছেন। নানা শঙ্কা আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর 23টি ইউপি নির্বাচন। নির্বাচনে আচরণবিধি মানছেন না অধিকাংশ প্রার্থী। তারা প্রত্যেকটা জায়গায় ভয় দেখাচ্ছে যে ভোট দিলে ভোটের পর যাই হোক যেভাবে ভয় দেখাচ্ছে, এটা আসলে ঠিক না। শেরপুরের ঝিনাইগাতিতে ইউপি নির্বাচনের প্রচারণা ব্যাপকভাবে জমে উঠেছে। চলছে নির্বাচনের নানা আলোচনা সমালোচনা, আর হিজড়া জনগোষ্ঠীর নাচ গান বাড়তি মাত্রা জুগিয়েছে প্রচারণায়। আরেকজন প্রার্থী যার মার্কা নৌকা, আমাকে সবাই চতুর্পাশ থেকে ঘেরাও করে হ্যান্ড মাইক এবং মাইকের মাধ্যমে তাদের প্রচারণা চালায়। স্বচ্ছ আরো সুন্দরভাবে ইলেকশন উপহার দেওয়ার জন্য আমরা সদা সচেষ্ট। আমরা কিছুদিন আগে প্রার্থীদের সাথে মত বিনিময় করেছি। রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাচনী এলাকাগুলোর অলিগলি ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। প্রার্থীরা প্রচারণায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন। সঠিকভাবে সম্পন্ন করেছে, ট্রেনিং সম্পন্ন হয়েছে। আমাদের ব্যালট পেপারও গতকাল চলে আসছে। আমাদের ছোটোখাটো যে আইন শৃঙ্খলার অবনতি বা অভিযোগগুলো আছে, এগুলো রিটার্নিং কর্মকর্তা, ইউনো, ওসি মিলেই প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে। রাজবাড়ী উপজেলার 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন 49 জন, মেম্বার পদে লড়ছেন 135 জন ও সংরক্ষিত মহিলা আসনে 107 জন প্রার্থী। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনের বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, নির্বাচনের পরিবেশ কেমন? অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, শেষ দিকে একটু উত্তেজনাও কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। কুষ্টিয়ার সার্বিক ভোটের পরিবেশ কেমন? যেমনটি বলছিলেন আর কি, যে আসলে কুষ্টিয়াতেও কিন্তু এর ব্যত্যয় ঘটেনি। কুষ্টিয়াতেও কিন্তু হামলা, মামলা এবং মারামারি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন কেন্দ্রে। তারপরেও কিন্তু দীর্ঘদিন পরে মানুষের ভিতরে একটা ভোটের যে ইমেজ, ভোটের যে একটা উত্তাপ, সেই উত্তাপটা কিন্তু মানুষের ভিতরে আছে। তো আসলে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এটি হলো কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের একটি এলাকা। এই জায়গাটিতেও কিন্তু গত কয়েকদিন আগে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। হামলা, মামলা, পুলিশের টিয়ার সেল সহ কিন্তু একটা যুদ্ধের যে
পরিস্থিতি, সেই পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল। এখানে কিন্তু এখন শেষ মুহূর্তের যে প্রচারণা, সেই শেষ প্রচারণা চলছে এবং প্রার্থীরা কিন্তু তাদের দম ফেলার ফুরসত পর্যন্ত এখানে নেই এবং সেই সাথে প্রার্থিক সমর্থকরা কিন্তু এখানে সেইভাবেই নির্বাচনের ব্যস্ত সময় কাটাচ্ছে। তো আমি একজন প্রার্থীর সমর্থকের সাথে কথা বলবো। আসলে আপনারা এখানে কি করছেন এবং আপনারা কেমন পরিবেশ চান এই নির্বাচনের? ঘোড়া মার্কার পোস্টার মারছে, হ্যাঁ, খাদানগর সবই একই সুর আছে, ঘোড়া মার্কার পোস্টার। আপনারা কি এখন নির্বাচনে খুব ব্যস্ততার সময় পাচ্ছেন? হ্যাঁ, এখন খুব ব্যস্ত আছে। আচ্ছা, কি জন্য ব্যস্ত আছেন? পোস্টার মারার জন্য, আজকের দিন তো শেষ, এর জন্য ব্যস্ত আছে আর কি। হ্যাঁ, শুনছিলেন যে আসলে আজকেই হলো এই নির্বাচনী প্রচারণার যে শেষ সময়, সেই শেষ সময় হওয়ার কারণে কিন্তু কারোরই কথা বলার ফুরসত নাই। আমরা প্রার্থীদের কাছে দেখেছি যে মিলন, আরেকটি বিষয় একটু জানতে চাই যে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারীর আপনারা ভূমিকা কেমন দেখছেন এবং এই নির্বাচন নিয়ে নির্বাচন কর্মকর্তারা কি বলছেন? হ্যাঁ, কুষ্টিয়ায় যে 6টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই কুষ্টিয়া সদর উপজেলা দিয়েই কিন্তু তার শেষ হবে। আমরা বিগত যে 5টি উপজেলার নির্বাচন দেখেছি, সেখানে কিন্তু প্রশাসনের ভূমিকা, প্রশংসনীয় ভূমিকা দেখেছি এবং তারা তাদের নিরপেক্ষতার যে প্রমাণ, সেটা কিন্তু তারা দিতে পেরেছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখানে দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচন করেছে, সেই সব স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এই ভোট নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদের কুষ্টিয়ার যে 6টি উপজেলার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা ব্যাপক আকারে বিজয় লাভ করেছে। এর মূলেও কিন্তু এই প্রশাসনের যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতাকে তারা নিরপেক্ষতার জন্য এইটা সম্ভব হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে কুষ্টিয়ার 11টি ইউনিয়নে ভোট হচ্ছে, সদর উপজেলার 11টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে পরশুদিন। ইতিমধ্যে আজকে মাঝরাত থেকে কিন্তু প্রচারণা শেষ, যার কারণে কিন্তু এখন কোনো প্রার্থী বা কর্মীকে আমরা সেইভাবে খুঁজে পাচ্ছি না পথে ঘাটে। তারা আসলে প্রার্থী ভোটারদের দাঁড়ে দাঁড়ে শেষ পর্যায়ের যে ভোট ভিক্ষা, সেটা করতেই কিন্তু মূলত ভোটের কাছে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে তারা এই ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। মোটামুটি এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। নির্বাচনের সময় নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরো সংবাদ পাবো। অনেক ধন্যবাদ। ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় 2 ব্যক্তি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। রবিবার রাতে নিহত হারান বিশ্বাসের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে অপর নিহত ব্যক্তি জসিম উদ্দিন হত্যাকাণ্ডে এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এসব ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 12 জনকে। শুক্রবার সন্ধ্যায় শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন হারান বিশ্বাস। পরে শনিবার বিকালে নিহত ব্যক্তির জানাজায় যাওয়ার সময় পথে ছুরিকাঘাতের শিকার হন নৌকার প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন ও মিলন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান জসিম। বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় আসবে। দুপুরে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। নিজেদের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের উপর চাপানো বিএনপির স্বভাব বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে বলবো, কথা বলার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হন, নির্বাচনে আসুন, জনগণের রায় নিন, জনগণের কাছে যান। জনগণ আপনাদের চাইলে আপনারাই ক্ষমতায় আসবেন। বিএনপি অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন জেলার কর্মসূচিতে নাকি সরকার বাধা দিচ্ছে। তাদের মিথ্যাচার সর্বজন বিদিত। চাঁপাইনবাবগঞ্জের নাচলে একই স্থানে আওয়ামী লীগের 2 পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ সন্ধ্যা 7টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখন নাচলের সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি? আর এই 144 ধারা তো জারি করা হয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন? উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং চাঁপাইনবাবগঞ্জের নাচলের যে পৌর কমিটি রয়েছে আওয়ামী লীগের, সেখানকার সভাপতি আব্দুল রশিদ খান ভালু আসলে দীর্ঘদিনের বিবাদের সূত্র ধরে আসলে এখানে একটি উত্তেজনকর পরিস্থিতি বরাবর বিরাজ করে। আজকে সকালে একটি কর্মসূচি ছিল নাচল বাস স্ট্যান্ডে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই নাচল বাস স্ট্যান্ডে, এবং এই বাস স্ট্যান্ডের কর্মসূচিকে ঘিরেই আসলে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরেই আসলে প্রশাসনকে 144 ধারা জারি করতে হয়। সকালে আমাদের নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদ যেটি বলেছেন যে আসলে 2 পক্ষই আসলে কর্মসূচি পালনের পক্ষে অনড় থাকায় আসলে বাধ্য হয়ে তাকে 144 ধারা জারি করতে হয়েছে, এমনটাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলেছেন। তো আমরা নাচলে পৌঁছার পর যেটা দেখেছি
যে আসলে বিভিন্ন মোড়ে মোড়ে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ তৎপর রয়েছে এবং যে দুই পক্ষ আসলে কর্মসূচি ডেকেছিল তাদের কোনো নেতাকর্মীকে আমরা মাঠে দেখি না। এখন শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে। আপনাকে বলে রাখি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি বলা হয়েছে যে সন্ধ্যা 7টা পর্যন্ত এই কর্মসূচি এই 144 ধারা বলবৎ থাকবে এবং উপজেলা প্রশাসন যেটি বলছেন যে নাচল বাস স্ট্যান্ডের পাশাপাশি ডাকবাংলো চত্বর এবং উপজেলা চত্বরের আশেপাশেও আসলে 144 ধারা বলবৎ থাকবে। আপনাকে একটু বিষয় বলে রাখি, একটু জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে যে সেখানে সাধারণ মানুষ, ভ্যান, ট্রাক এসব চলাচল করছে। আসলে 144 ধারার মধ্যে এই সমস্ত যানবাহন কিভাবে চলাচল করছে সেখানে? দেখুন, আমরা আসলে একই প্রশ্ন করেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদকে। তিনি যেটা বলছেন যে এটি আসলে নাচল এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে নাচল হয়ে যে নওগাঁর যাওয়ার যে একমাত্র সড়ক এটি, যে কারণে এখানে যান চলাচল বন্ধ করেনি, তবে এটিকে সীমিত করা হয়েছে, এখানে মানুষজনের চলাচল সীমিত করা হয়েছে। মূলত তারা আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন যে দুই পক্ষ আসলে কর্মসূচির জন্য কর্মসূচির ডাক দিয়েছিল তাদেরকে আসলে নিবৃত্ত করার জন্য তারা যাতে হচ্ছে যে কর্মসূচিতে পালন করতে না পারেন সেই দিকে খেয়াল করা হচ্ছে। তবে জনসাধারণের যাতে দুর্ভোগ না হয় এই কারণে আসলে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। আর আপনাকে যদি বলছিলাম যে আসলে গত কয়েকদিন আগেই নাচল উপজেলা আওয়ামী লীগের যে সভাপতি রয়েছেন আব্দুল কাদের এবং তিনি নাচল উপজেলা চেয়ারম্যান, তার একটি আপত্তিকর ভিডিও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই থেকে আসলে সেই বিষয়টিকে আসলে ইস্যু করে আওয়ামী লীগের একটি পক্ষ কর্মসূচি ডাক দেয় এবং সেই কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে থাকুন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। কক্সবাজার শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ ভোর থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের শহীদ সরণি সড়ক ও এর আশপাশের এলাকায় বলবৎ থাকবে 144 ধারা। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহীদ সরণি সড়কে সোমবার দুপুর 1টায় সমাবেশ ডাকে কক্সবাজার জেলা বিএনপি। একই সময় পাশের শহীদ মিনারের সামনে কক্সবাজার জেলা যুবলীগও সমাবেশের ডাক দেয়। পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করা হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। কক্সবাজার শহরের ভিতরে কোথাও যেন গণজমায়েত না হয়, দুটো রাজনৈতিক দল মুখোমুখি সংঘর্ষ না হতে পারে এবং সংঘর্ষ হলে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছি। কক্সবাজারের পরিস্থিতি আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, লিপু, কক্সবাজার শহরের বর্তমান পরিস্থিতি এবং পুলিশের উপস্থিতি কেমন? আপনি জানেন কক্সবাজারে 100 গজের মধ্যে দুইটি দল অর্থাৎ যুবলীগ এবং বিএনপি যে সমাবেশটি করার কথা ছিল সেই কারণে কিন্তু আজকে সকাল থেকে 144 ধারা জারি করেছে এখানকার স্থানীয় প্রশাসন। সেটির পর থেকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা সেখানে পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আমি কক্সবাজার পুরো শহরের চিত্র যদি একটু দেখাতে চাই, আমি এখন আছি হোটেল মোটেল জোন এলাকায়। সেই হোটেল মোটেল জোন এলাকায় আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মীরা তারা এখানে আছেন, দলীয় নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং সেই সাথে যদি বলতে হয় তাহলে সকালে তারা বিএনপি কার্যালয়ে সেখানে তারা গিয়েছিল, সেখানে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং তারা সেই জায়গা থেকে চলে গিয়ে তারা ঈদগাহ মাঠে চলে যায়। সেই ঈদগাহ মাঠেও কিন্তু তাদেরকে পুলিশ গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আমি কথা বলেছি কেন্দ্রীয় বিএনপির সদস্য নজরুল ইসলাম খানের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন তারা সেখানে সংক্ষিপ্ত পরিসরে তারা সভা সমাবেশ করেছেন এবং সেটিকে তারা আজকে যে সমাবেশ সেটি বলছেন এবং তারা বলছেন বেগম জিয়ার যে মুক্তি এবং তাকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তৌফিকুল ইসলাম, একটি বিষয় একটু জানতে চাই যে এই মুহূর্তে তো ট্যুরিজমের একটি পিক সিজন, তো এখন যে পর্যটকরা কক্সবাজারে রয়েছেন এই ধরনের 144 ধারা অথবা দুই প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশের কারণে তারা কোনো বিপত্তিতে পড়ছেন কিনা?
মূলত যে 144 দ্বারা যেটি জারি করা হয়েছে সেটি হচ্ছে কক্সবাজার শহরের মধ্যে শহীদ মিনার এলাকায়। সেইখানে আসলে সেই জায়গার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রেখেছে। কিন্তু আপনি জানেন যেহেতু বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে তাদের দলীয় নেতাকর্মী আসা শুরু করেছে কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে। অর্থাৎ আমি যদি বলি বাস টার্মিনাল এলাকা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সেখানে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের আসা বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু তারা অনেক জায়গায় আসতে পারছেন। আপনি বর্জনের কথা বলেছেন, অবশ্যই যেহেতু হোটেল মোটেল জোন এলাকায় সেখানে দলীয় নেতাকর্মীরা অবস্থান করছেন, সেই দিক থেকে বিবেচনা করে কিছুটা সমস্যা হবে। আমি একটু আগে কথা বলেছি বিএনপির নেতা লুৎফুর রহমান কাজলের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তার দলীয় নেতাকর্মীদেরকে তিনি ঘরে ফেরার জন্য অনুরোধ করেছেন এবং পরিস্থিতি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক। অর্থাৎ কলাতলি পয়েন্টে পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিছু বিক্ষিপ্ত যে সংঘর্ষ সেটি হতে আমরা দেখেছি। তবে এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানকার র্যাবের সদস্যরা মোতায়েন করা হয়েছে, পুলিশের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার লোকজন এখানে কাজ করে যাচ্ছেন এবং আপাতত যতটুকু আমরা জেনেছি এবং দেখেছি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা কক্সবাজারে আছেন, তারা বিকেল নাগাদ কক্সবাজার ত্যাগ করবেন এবং যে তাদের যে সমাবেশ করার কথা রয়েছে সেটি আপাতত তারা শেষ করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিএনপি এবং যুবলীগের সমাবেশের কারণে 144 ধারা জারি হয়েছে কক্সবাজারে, সে ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। ঝালকাঠিতে অভিযান 10 লঞ্চে আগুনে দগ্ধ রাসেল নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 4 জন মারা গেলেন। এ ঘটনায় মোট 48 জনের মৃত্যু হলো। বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান, বর্তমানে তাঁর হাসপাতালে ভর্তি আছেন লঞ্চের 12 দগ্ধ যাত্রী। তারা কেউই শঙ্কামুক্ত নন। এদিকে সকালে এসব দগ্ধ রোগীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে যান নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, সর্বোচ্চ সাজা 5 বছরের এই নৌ আইনটি পরিবর্তনের কাজ চলছে। এছাড়া যেসব নৌযানের মালিকরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবেন না, তারা এই ব্যবসায় থাকতে পারবেন না বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। যে বার্ন রোগী এগুলো যারা আছে সবাই শ্বাসনালী ইনহেলেশন ইনজুরি, আমাদের এখান থেকে ছুটি নিয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত আমরা কাউকে শঙ্কামুক্ত করবো। 3 জন এখন লাইফ সাপোর্টে আইসিইউতে আছে। মেরিন কোডের যে সর্বোচ্চ শাস্তি হচ্ছে সম্ভবত 5 বছর। তো কাজেই এই যে আইনের যে দ্বারা আমরা আটকানো আছি, এই জায়গাটায় আমাদেরকে আরো কাজ করতে হবে এবং আমরা কাজ করছি। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। নিউজিল্যান্ডে স্বপ্নের মতো একটা দিন পার করছে বাংলাদেশ। সেখানে প্রথম ইনিংসে প্রথমবার লিড নিয়েছে টাইগাররা। লিটন মুমিনুলের 158 রানের পার্টনারশিপে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও দুজনেই সেঞ্চুরির আক্ষেপে পড়েছেন। মুমিনুল 88 আর লিটন আউট হন 86 রানে। মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 401 রান। নিউজিল্যান্ডে গেল 20 বছরে প্রাপ্তির খাতা ছিল একেবারে শূন্য, যা এর আগে কখনো করা যায়নি। তাই করে দেখিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ আর কন্ডিশনের ভয় জয় করে প্রথমবার প্রথম ইনিংসে লিড নিয়েছে মুমিনুলের দল, তাও আবার দাপটের সাথে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে। হাতে যে তখনও ছিল 6 উইকেট। লিড যখন 33, দিনের খেলা যখন শেষের দিকে, তখনই ধাক্কা। স্বাগতিকদের মহাগুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন বোল্ট। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে 88 রানে ফেরেন মুমিনুল। ভাঙে লিটনের সাথে তার 158 রানের পার্টনারশিপ। লিটনও হতাশ করেছেন কিছুক্ষণ পরেই। অনেক বাইরের বলে খোঁচা দিয়ে ফিরেছেন 86 রানে। বাকিটা সময় দেখে শুনে পার করে দিয়েছেন মিরাজ ও রাব্বি। দুজনের 31 রানের পার্টনারশিপে 73 রানের লিড বাংলাদেশের। দিনের শুরুটা হয়েছিল প্রত্যাশার বিপরীতে হতাশা দিয়ে। আগের দিনের সাথে 8 রান যোগ করে 78-এ ফেরেন জয়। মুশফিককে 12 রানে থামিয়ে ভয় ধরান বোল্ট। তবে উইকেটে এসে কিউই বোলারদের শাসন করেছেন লিটন। ওয়ানডে স্টাইলে রান তুলে চাপ কমিয়েছেন। মুমিনুলের সাথে গড়েন পার্টনারশিপ। 50 তুলে টাইগার অধিনায়ক আরো বুঝে শুনে ব্যাট চালিয়েছেন। সময়ের সাথে টেস্ট মেজাজে ফিরেছেন লিটন। তাতে পার্টনারশিপ পেরিয়েছে 100-র কোটা। মাঠে লড়াইয়ে টাইগারদের দাপট যত বেড়েছে ততই মেজাজ হারিয়েছে কিউইরা। শান্ত ওয়েগনার জেমিসনদের অশান্ত করেছেন
মুমিনুল লিটন। কথার লড়াইয়ে নেমে সীমা ছাড়িয়েছে ওরা, তাতে মনোযোগ হারায়নি টাইগার দুই ব্যাটার। প্রথমবারের মতো লিড নিয়ে প্রাপ্তির খাতায় যোগ করেছে নতুন অর্জন, যা আরো বড় স্বপ্ন দেখাচ্ছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন 3 টাইগার ব্যাটার। তারপরও এক ইনিংসে 450-তে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার লিড নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের 73 রানের লিড চতুর্থ দিনে যতটা সম্ভব বড় করাই লক্ষ্য, জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মাউন্ট মঙ্গানুয়ে নতুন অর্জনে উকি দিচ্ছে বড় সাফল্য। প্রতিপক্ষের মাঠে পরপর 2 দিন পুরোপুরি বাংলাদেশের। তবে নানা তৃপ্তির মাঝেও থেকে গেছে কিছু আক্ষেপ। দলীয়ভাবে দিনটা মনে রাখার মতো হলেও কষ্টে পুড়েছেন 3 টাইগার। জয় মুমিনুল কিংবা লিটন, যে কারো ব্যাট থেকে আসতে পারত সেঞ্চুরি। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা জয় আউট হয়েছেন 78 রানে। মুমিনুল আর লিটনের পার্টনারশিপে ম্যাচে নিয়ন্ত্রণ নিলেও অধিনায়ক 88 আর লিটন 86 রানে না ফিরলে দাপট আরো দৃঢ় হতো। দারুণ, আমি মনে করি সবাই ভালো ব্যাটিং করেছে। লিটনারটা তো সাবলীলা, লিটন যেমন ব্যাটিং করে সেরকম ব্যাটিং করেছে। আমরা সব লিটনের ব্যাটিং দেখতে সবসময় মানে গুড টু ওয়াচ, যেটা আমরা সবসময় বলি যে দারুণ প্লেয়ার, এত টাইমার বলের সাথে টাইমিং। আজকেও যখন আমরা দেখি যে আমার মনে হয় যে একবারও ব্যাটিং দেখে মনে হচ্ছে হিজ আন্ডার প্রেশার, মানে এত সাবলীল ব্যাটিং করেছে। আমাদের সিনিয়র ভাইরা আমাকে অনেক সাপোর্ট করেছে। সো আমি যে একটা নতুন টিমে আসছি, ওইটার আমার কোনো প্রেশার ফিল হয় না। আসলে আমার টিম ম্যানেজমেন্ট সবাই আমাকে অনেক হেল্প করেছে। টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকাতে কখনোই লিড নিতে পারেনি বাংলাদেশ। অপ্রিয় সেই পরিসংখ্যান থেকে ছেটে ফেলা গেছে নিউজিল্যান্ডের নাম। এক ইনিংসে এসেছে 450ও। তৃতীয় দিন শেষে 4 উইকেট হাতে রেখে লিড 73 রানের। বোলারদের হাত ধরে দাপটের শুরু, সেটা অব্যাহত রেখেছে ব্যাটাররা। এমন যুগলবন্দি টেস্টে খুব একটা দেখা যায় না বাংলাদেশের। দেশের লিড যদি আমরা পাই, কারণ খেলার এখনো 2 দিন 180টা ওভার বাকি আছে, আমি যদি দেশের লিড পাই, উইকেটে তাড়াতাড়ি রান করাটা আমার মনে হয় না এত ইজি যদি আমরা ভালো জায়গায় বল করি। 2017 সালে নাটকীয় ম্যাচে পঞ্চম দিনে হেরেছিল বাংলাদেশ। সেই স্মৃতি মনে রেখেছে কিউইরা। এবারও সেই আশা দেখছেন বোল্ট। আমরা অনেক চেষ্টা করেছি। রাচিনো ভালো বল করেছেন, তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। এই ভেন্যুতে শেষ দিন অনেক চ্যালেঞ্জিং হয়, আমরা আশা হারাচ্ছি না। টেস্টের শেষ 2 দিনে হতাশ করার রেকর্ডও আছে বাংলাদেশের। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে ভালো কিছুর সুযোগ টাইগারদের সামনে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে অনেক দিন পর বাংলাদেশ ক্রিকেটে আমরা বলতেই পারি যে স্বপ্নের মতো দিন কেটেছে নিউজিল্যান্ডে, এবং এই প্রথম টাইগাররা লিড নিয়েছে। এই যে 3 দিনের খেলা হলো, সার্বিক খেলাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সত্যি কথা বলতে আপনি ঠিকই বলেছেন যে আমাদের সাম্প্রতিক সময় ক্রিকেটে খুব ভালো যাচ্ছিল না, সেটা সব ফরম্যাট মিলিয়েই। সেখানে যখন নতুন বছর শুরু হলো, সবাই আমরা একটা নতুনভাবে বছরটা সাজাতে চাই। টাইগারদের ক্ষেত্রেও সেই কথাটাই তারা বাস্তবায়ন করে দেখালো, এবং স্বপ্নের মতো দিন বলা হচ্ছে। ইনফ্যাক্ট স্বপ্নের মতো দিন কিন্তু পরপর 2টো গেল। দ্বিতীয় দিনটাও স্বপ্নের মতোই ছিল, তৃতীয় দিন আরও বেশি। ফলে এই যে একটা ধারাবাহিকতা, প্রথম 3 দিন পরে এই টেস্টটা যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে আরও বড় একটা সাফল্যর আশা করাই যায়। এক্ষেত্রে বাংলাদেশ যদি খুব বড় কোনো ভুল না করে, এই টেস্ট থেকে বাংলাদেশ যদি ড্র করতে পারে, যেহেতু 3 দিন পার হয়ে গেছে, ড্রর আলাপটা আগে করতে হবে, সেটাও অনেক বড় সাফল্য নিউজিল্যান্ডের মাটিতে যদি ড্র করা যায়। আর যদি এই চাপটা ধরে রাখা যায়, তাহলে কিন্তু এখান থেকে জয় পাওয়া খুবই সম্ভব। নিউজিল্যান্ডের মাঠে আমরা দেখলাম যে বোলার ব্যাটাররা বেশ ভালো করছে, কিন্তু বাংলাদেশের স্টার যারা প্লেয়ার সাকিব, তামিম, তারা দলে নেই। এটি কি বাংলাদেশের নতুন একটি সূচনা কিনা? কোনো সন্দেহ না, আমরা তো সেভাবে দেখতেই পারি। কারণ একটা পর্যায় পর্যন্ত যেটা ছিল যে বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব একটা নাম দিয়ে তাদেরকে ব্র্যান্ডিং করা, তার মধ্যে মাশরাফি এখন আর ক্রিকেটের মধ্যেই নেই বলা যায় এক ধরনের। তার পাশাপাশি মাহমুদুল্লাহ শুধু টি-20 খেলেন, তিনি অন্য ফর্মুলাগুলোতে নেই। এখন যেটা হয়েছে যে বাকি তামিম ইনজুরিতে আছেন, সাকিব ছুটি নিয়েছেন। তো এরকম একটা জায়গায় নতুনদের জন্য যে মঞ্চটা সেট করা হলো, সেই জায়গাটায় তারা যে এই দায়িত্বটা নিতে পারছেন, এই সংখ্যাটাই কিন্তু লাস্ট যদি আপনি 6 মাস 1 বছর দেখেন, এই সংখ্যাটাই ছিল যে নতুনরা দায়িত্ব নিবে কিনা বা তারা কতটা রেডি। সেই জায়গায় 2022 আমার মনে হচ্ছে একটা নতুন ইন্ডিকেশন দিয়েছে যে আলটিমেটলি পরের যে অংশটা তারা দায়িত্ব নিচ্ছে, এবং যদি নিউজিল্যান্ডের মাঠে ভালো করা যায়, তাহলে এটা ক্রিকেটের কনটেক্সটে অনেক বড় একটা সাফল্য। নিউজিল্যান্ডের কন্ডিশনটাকে খুব বিপজ্জনক কন্ডিশন
পজিশন ধরা হয় ক্রিকেটে। রাকিব, তৃতীয় দিন শেষে 73 রানের লিড, হাতে আছে 4 উইকেট। সেক্ষেত্রে আসলে চতুর্থ দিনে গিয়ে এই লিডটা আসলে কতখানি বাড়ানো সম্ভব নিউজিল্যান্ডের মাঠে, আর বাংলাদেশের বোলারদের উপরে আসলে কতটা আস্থা রাখা যায়? ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা বলছি 4 উইকেট হাতে রেখে, আসলে উইকেট আছে 14টা, কারণ প্রথম ইনিংসে 4, এরপর দ্বিতীয় ইনিংসে আরও 10টা, মানে টেস্টে 2 ইনিংস যেহেতু খেলা হয়, ওই কারণেই কিন্তু বলছি 3 দিন যেহেতু পার হয়ে গেল, ম্যাচটা ড্র হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আর যদি মানে বাংলাদেশ এই দাপটটা ধরে রাখে তাহলে ফল বাংলাদেশের পক্ষে, মানে জয়টা বাংলাদেশের পক্ষে, মানে এখানে নিউজিল্যান্ড পুরোপুরি ব্যাকফুটে। কিন্তু সেখানে একটা পুরনো শঙ্কার কথা আসছে, যে শঙ্কাটার কথা আমাদের রিপোর্টগুলো শেষেও ছিল, যেখান থেকে 5 বছর আগে 2017 সালে ওয়েলিংটনে একটা টেস্ট হয়েছিল। সেই টেস্ট ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে 595 রান করে ডিক্লেয়ার করেছিল ইনিংস, যে আমরা ছেড়ে দিলাম। সেরকম একটা ম্যাচেও নিউজিল্যান্ড জিতে গিয়েছিল, কারণ বাংলাদেশ পরের ইনিংসে 160 রানে অল আউট হয়ে গিয়েছিল এবং নিউজিল্যান্ড সেই ম্যাচটাকে মানে ওইরকম একটা অবস্থার পরেও জিতে ফেলেছিল। ফলে নিউজিল্যান্ড কিন্তু এখনও বাংলাদেশের ওই রেকর্ডটা মাথায় রেখেও তারা আশা করছে যে শেষ 2 দিনে যদি অতি নাটকীয় কিছু ঘটে, মানে নাটকীয়টা কেমন, যে বাংলাদেশ এখানে আগামীকাল 4টা উইকেট আসলে 20-30 রানের মধ্যে পড়ে যেতেই পারে। যদি সেরকম চলে যায় তাহলে যে 100 রান মতো পিছনে থাকবে নিউজিল্যান্ড, সেটা তারা কভার করে কারো সামনে চলে যাবে এবং একটা বিপদ হবে। কিন্তু আমরা কোনোভাবেই সেটা চাই না, বা সেরকম হওয়ার কোনো কারণ নেই, তাহলে তো আর ব্যর্থতার পুনরাবৃত্তি চলতেই থাকে। আমরা তো শিখবো কিছু না কিছু। এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে বাংলাদেশ যে অবস্থানে আছে, এখান থেকে আগামীকাল যদি একটা সেশন বাংলাদেশ পার করতে পারে, লিডটা যদি 100 থেকে 150 বা 200-র কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তাহলে বাংলাদেশের পক্ষেই ফলাফল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নতুন বছরটা শুরু হলো বেশ ভালোভাবেই, কিন্তু এই ভালোর মধ্যে একটু আক্ষেপ থেকে যায়, আমাদের 3 জন সেঞ্চুরির কাছাকাছি যেও তারা সেঞ্চুরি করতে পারলেন না। আক্ষেপটা কি খুব বেশি? একটু সত্যি বললে যে টেস্ট ক্রিকেটে যারা সেট হবেন তারা সেঞ্চুরি করবেন, ইভেন সেঞ্চুরি না, আরও বড় বড় ইনিংস খেলার কথা, মানে 200-300 রানও টেস্ট ক্রিকেটে হয়ে থাকে। বাংলাদেশ এই জায়গাটা এখনও পিছিয়ে আছে। বাংলাদেশ আজকে যদি আপনি স্কোর কার্ডটা দেখেন, 4টা 50, তার মধ্যে 3 জনের সেঞ্চুরির সম্ভাবনা ছিল। গতকাল শান্ত আউট হয়ে গেল, আজকে জয় শুরু করলো, আমরা জয়ের কথাও একটু আগে শুনলাম, তিনি 78 রানে আউট হলেন। এরপরে মুশফিক, লিটন দুজন ওদের চাইতে একটু সিনিয়র, তারা 88 এবং 86 এই জায়গায় আটকে গেলেন। এই ইনিংসগুলোর মধ্যে কোনো একটা বা দুটো ইনিংস যদি সেঞ্চুরি ছাড়াতো তাহলে কিন্তু এই দুশ্চিন্তা আরও দূর হয়ে যেত, তখন আর এরকম বলাও লাগতো না যে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম দিনে কোনো টেনশন আছে। বাট এই আক্ষেপগুলো তো থাকবে, নিশ্চয়ই আরও একটা টেস্ট আছে, সেই ম্যাচেও তারা এই বিষয়গুলোকে নজরে রাখবেন। রাকিব, সেক্ষেত্রে যেই 4 জন ব্যাটসম্যান আগামীকাল খেলা শুরু করবেন, বাংলাদেশে তারা এই যে ধৈর্য নিয়ে খেলা বা বেশি রান করার এরকম কোন প্লেয়ার কি আমরা আলাদাভাবে বলতে পারি? দেখেন, আজকের সবচেয়ে একটা বড় কৃতিত্ব দিতে হবে, দিনের শেষ ভাগে 10 ওভারের বেশি কিন্তু ব্যাট করেছেন ইয়াসির রাব্বি, তিনিও নতুন, এবং তার পাশাপাশি মেহেদী হাসান মিরাজ। তিনি কিন্তু একদম ফ্রন্টলাইন ব্যাটসম্যান না, মানে ব্যাটার না, তিনি হচ্ছে লোয়ার অর্ডারে খেলেন। তারা 10টা ওভার পার করেছেন এবং একজন মিরাজ 20 রানে নট আউট আছেন, রাব্বি 10 রানে নট আউট আছেন। এই যে সময়টা দিন শেষে পার করেছেন, আমরা অতীতে দেখি বাংলাদেশ এরকম দিনের শেষ ভাগে অথবা কোনো সেশনের শেষ ভাগে বাংলাদেশ এলোমেলো খেলে ব্যাকফুটে চলে যায়। আজকে সেটা ঘটেনি, ফলে এটা একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে যে আগামীকাল যদি এই 4 উইকেট নিয়ে একটা সেশন পার করা যায় বা লিডটাকে 150-র কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তাহলে এই টেস্টে অবশ্যই বাংলাদেশের যে দাপট আছে সেই দাপটই ধরে থাকবে। টেস্ট ম্যাচের ক্ষেত্রে আমাদের আজকে বাংলাদেশের যে অবস্থান সেটা অত্যন্ত ভালো, কিন্তু নিউজিল্যান্ডের কি কামব্যাক করার কোনো সুযোগ আছে কিনা? আগামী দিনে কি হতে পারে? কোনো সন্দেহ নেই, কামব্যাকের সুযোগটা নিউজিল্যান্ডের যে ট্রেন্ট বোল্ট কথা বলেছেন ম্যাচ শেষে, তিনিও যে কথাটা বলছিলেন, এই যে 5 বছর আগে যে এক্সাম্পলটা দেওয়া হলো, এই এক্সাম্পলটা তো সারা জীবনই স্ট্যাট বুকে থেকে যাবে, যে পরিসংখ্যানের পাতায়। ওখানে যেটা ঘটেছিল সেই কথা, মানে টেস্ট ক্রিকেটে কিন্তু রং বদলাতে একেবারেই সময় নেয় না। এই যে প্রথম 3টা দিন বাংলাদেশের দখলে, কে জানে শেষ 2টো দিন যদি নিউজিল্যান্ডের দখলে চলে যায় তাহলে তার থেকে ফলাফল কি হবে আমরা কিন্তু কেউ জানি না। ফলে এই জিনিসগুলো অব্যাহত রাখাটা জরুরি। এই কথাটা পোস্ট ম্যাচে আজকে খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশের টিম ডিরেক্টর, আমাদের সাবেক অধিনায়ক, তিনিও কিন্তু এই কথাটা স্পেসিফিক্যালি বলেছেন যে এইটা ধরে রাখা খুব জরুরি। নিউজিল্যান্ডের কামব্যাকের সুযোগ তো অবশ্যই আছে। 4টা উইকেট পড়তে কিন্তু 4টা বল লাগে শুধুমাত্র। অল্প সময় যদি বাংলাদেশ এখানে অল আউট হয়ে যায় তখন ওই লিডটা রিকভার করে নিউজিল্যান্ড কামব্যাক করে ফেলবে। আমি আশা করব, বা আমরা সবাই আশা করব, বাংলাদেশ চতুর্থ দিনে সেই সুযোগ দেবে না এবং এই যে ধারাটা, দাপটটা যে অব্যাহত আছে সেই দাপটটা অব্যাহত রাখবে। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। খেলার খবর আরও দেখবেন সংবাদের শেষাংশে। এবার যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে এক নারীকে ধর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। সোমবার আইনজীবী আব্দুল্লাহ আল হারুন এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের সিইও, কক্সবাজারের ডেপুটি পুলিশ কমিশনার সহ 6 জনকে বিবাদী করা হয়েছে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, গত 22 ডিসেম্বর রাতে প্রধান আসামি আশিকের নেতৃত্বে 3 জন প্রথমে ঝুপড়ি চায়ের দোকানে গিয়ে ওই নারীকে নির্যাতন করেন। এরপর তার স্বামী ও 8 মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে কলাতলির
জিয়া গেস্ট হাউসে নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়। 23শে ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। মামলায় আশিক সহ 7 জনকে আসামি করা হয়। সেখানে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে নারীটি ধর্ষিত হয়েছে, তিনি 1.5 মাস ধরে সেখানে অবস্থান করছেন। ওনার চরিত্র নিয়ে সেখানে ওনার স্টেটমেন্ট ছিল তাদের। আবার র্যাবের স্টেটমেন্ট দেখেছি যে সে ট্যুরিস্ট হিসাবে ঢাকা থেকে গিয়েছে। তো এইভাবে আমরা এই এজেন্সিগুলোর স্টেটমেন্টগুলো ডিফারেন্ট হওয়াতে আমরা চেয়েছি একটি জুডিশিয়াল ইনকোয়ারি হোক। আগামী 23 জানুয়ারি পর্যন্ত মা এরিকো নাকানোর কাছেই থাকবে জাপানের 2 শিশু জেসমিন ও লাইলা। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ আপিল বিভাগের 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। তবে বাবা ও 2 সন্তানের সাথে দেখা করতে পারবেন। এর আগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এরিকোর আবেদনে 3 জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকার আদেশ দেয় আপিল বিভাগ। সকালে এরিকোর আইনজীবী আদালতকে জানান, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তারা নিয়মিত আপিল করবেন। পরে আদালত 23 জানুয়ারি পর্যন্ত শিশুদের বাড়িধারার এসকোর্ট হোটেলে মায়ের কাছে রাখার আদেশ দেন। তবে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে 3 ঘন্টার জন্য 2 মেয়ের সাথে দেখা করতে পারবেন বাবা ইমরান শরীফ। গত বছরের ফেব্রুয়ারিতে ওই 2 শিশুকে জাপান থেকে বাংলাদেশে আনা হয়। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ দুপুরে আরো যা থাকছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চালু হলো করোনার পিসিআর ল্যাব। প্রতিদিন পরীক্ষা করাতে পারবেন 5 থেকে 600 যাত্রী। কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের দাম ধরা হয়েছে 1178 টাকা। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক, আওয়ামী লীগ সেটাই চাই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের 3য় মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরে কথা বলেন তিনি। হানিফ আরও বলেন, আইন সবার জন্য সমান। আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু করণীয় নেই। রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বিএনপি। তাদেরকে সংলাপে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। মন্তব্য করেন, 2-1টি দল সংলাপে অংশ না নিলেও সংকট তৈরি হবে না। আওয়ামী লীগ নির্বাচন কমিশন আইন করার কথা ভাবছে জানিয়ে তিনি বলেন, আগামী 1 বছরের মধ্যে এটা হতে পারে। দেশের রাজনৈতিক অঙ্গনে সৈয়দ আশরাফের ভূমিকা জাতি মনে রাখবে বলেও জানান তিনি। দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত নিভৃতচারী একজন মানুষ ছিলেন। তিনি কখনোই আড়ম্বর পছন্দ করতেন না। তার সেই ইচ্ছার প্রতিফলনই আমরা পরিবারের পক্ষ থেকে তার এই দিনটিকে অনাড়ম্বরভাবে নিভৃতে পালন করার চেষ্টা করি। বেগম খালেদা জিয়ার যদি বিদেশি চিকিৎসা নেওয়ার মাত্র একটাই পথ আছে আইনি প্রক্রিয়ায়, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে ওনার দণ্ড মওকুফ হলেই উনি শুধু বিদেশে যেতে পারবেন। এর বাইরে ওনার বিদেশ যাওয়ার কোনো সুযোগ আপাতত আইনের দৃষ্টিতে কোনো দেখা যায় না। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে চালু হলো করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব। সংযুক্ত আরব আমিরাত সহ বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে কাজ করছে 4টি বেসরকারি ল্যাব। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গড়ে প্রতিদিন 5 শতাধিক প্রবাসীর করোনা পরীক্ষা করা যাবে। করোনা পরীক্ষার জন্য বিদেশগামী যাত্রীদের 6 ঘন্টা আগে নিবন্ধন করতে হবে। সর্বোচ্চ 2.5 ঘন্টার মধ্যে মিলবে পরীক্ষার ফল। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 1600 টাকা। তবে যাদের স্মার্ট কার্ড রয়েছে, বিশেষ প্রণোদনার অধীনে তাদের করোনা পরীক্ষা বিনামূল্যে করানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ভারতের রিওয়ার্ড রুপি অ্যাপের আদলে বানানো হয়েছে সাইট ও অ্যাপ। 12 ও 6,000 টাকার বিনিময়ে দেওয়া হয় আইডি ও পাসওয়ার্ড। এরপর অ্যাপে ঢুকে শুধু বিজ্ঞাপন দেখেই দিনে 140 থেকে 300 টাকা পর্যন্ত আয় করা যাবে। এই প্রলোভন দেখিয়ে 1600 গ্রাহকের কাছ থেকে প্রায় 2.25 কোটি টাকা হাতিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার রুবেল। সম্প্রতি রুবেলকে 2 সহযোগী সহ গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। ভারতের বিজ্ঞাপন নির্ভর আয়ের অ্যাপ
রিওয়ার্ড রুপি। সেই অ্যাপের নামে ওয়েবসাইট ও ফেসবুকে বিজ্ঞাপন দেয়া হয়েছে 10,000 রুপি বা 12,000 টাকা এবং 5,000 রুপি বা 6,000 টাকার প্যাকেজের প্রস্তাব। লগ ইন করে 25টি বিজ্ঞাপন দেখলে 300 টাকা, 12টি অ্যাড দেখলে 130 টাকা আয়ের প্রলোভন। প্রলোভনে পা দিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 24,000 টাকায় দুটি প্যাকেজ কিনে প্রথম সপ্তাহে কিছু আয় করেন কুষ্টিয়ার সোহেল, কিন্তু ক্যাশ আউট করতে গেলেই বোঝেন প্রতারণার শিকার হয়েছেন। মামলা করেন কদমতলী থানায়। যেহেতু আমিও বেকার, আমিও চাচ্ছি যে আমি কিছু স্বাবলম্বী হই, এই জন্য আমি 12,000 টাকা করে 2টা প্যাকেজ ক্রয় করি, যার মূল্য 24,000 টাকা। ক্রয় করার 2 থেকে 3 দিনের মাথায় এই অ্যাপসটা সম্পূর্ণভাবে প্রতারণা করে। এরপর রাজধানীতে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বেরিয়ে আসে চক্রের প্রধান রুবেল। তিনি ভারতের রিওয়ার্ড গ্রুপের আদলে বানিয়েছিলেন ভুয়া অ্যাপ ও সাইট। গ্রাহক সংগ্রহ ও বিজ্ঞাপন দেখার টাকা দেন তার 2 এজেন্ট মুন্না ও রোজিনা। তাদের কাছে মেসেজ যায় যে সে 300 টাকা পেয়েছে, বাট তাদের পক্ষে ক্যাশ আউট করা সম্ভব হয় না। আলটিমেটলি দেখা যায় তারা যে সদস্য ফিটুকু দিয়েছে, এই সদস্য ফি পুরোটাই তাদের এজেন্ট, প্রধান উদ্যোক্তা এই ওয়েবসাইটের, তারা আসলে এই টাকাটা আত্মসাৎ করে দেয়। কেউ প্যাকেজ কিনলে তাকে কমিশনের লোভ দেখিয়ে গ্রাহক সংগ্রহের দায়িত্ব দেয়া হয়। গোয়েন্দারা জানায় কয়েক বছরে 1,600 গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয় 2.25 কোটি টাকা। এটা আসলে তারা নিজেরাই তৈরি করেছে এবং এই চক্রের সদস্য রুবেল হাসান এটার ক্রিয়েটর, এবং তারা ইন্ডিয়ান নাম্বারও ব্যবহার করে ক্রেতাদের, তারা সদস্যদেরকে বিশ্বাস করানোর জন্য এবং তাদেরকে প্রলোভিত করার জন্য। বিনা পরিশ্রমে অধিক মুনাফার মতো প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকতে বলছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। মহামারীর মধ্যেই রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের। বিদায়ী বছরের ডিসেম্বরে 491 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছেন ব্যবসায়ীরা। একক মাস হিসাবে এটি দেশের সর্বোচ্চ রপ্তানি। আর এবারও নেতৃত্ব দিয়েছে তৈরি পোশাক খাত। রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশি পণ্যের ক্রেতাদের ধরে রাখা সহ নতুন বিনিয়োগ আকর্ষণের তাগিদ বিশ্লেষকদের। স্বাধীনতার পরের বছর মাত্র 35 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। এর মধ্যে 90% এসেছিল পাট ও পাটজাত পণ্য থেকে। 50 বছরে দেশের অর্থনীতির পাশাপাশি রপ্তানিতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। এর ফলে এখন দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ দখল করে রেখেছে রপ্তানি খাত। রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রকাশিত তথ্য অনুযায়ী করোনার প্রতিকূলতার মধ্যেই গেল ডিসেম্বরের রেকর্ড 491 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। প্রতি ডলার 86 টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ 42,140 কোটি টাকা। দেশের ইতিহাসে একক মাসের এটি সর্বোচ্চ রপ্তানি। রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে বরাবরের মতোই প্রধান ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। ডিসেম্বরে 404 কোটি ডলার বা 34,744 কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 52.57% বেশি। অর্থাৎ মোট রপ্তানির 80.57%ই আয় এসেছে এই খাত থেকে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার লকডাউন সহ নানা সংকটের কারণে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে। তাই পোশাকের পাশাপাশি অন্য খাতগুলোর রপ্তানি বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণের তাগিদ তাদের। বিদেশি যারা উৎপাদক রয়েছেন, ইনভেস্টর রয়েছেন, তাদেরকেও যাতে বাংলাদেশে একবারে নিয়ে আসতে পারি, তাহলে যেটি হবে যে অর্ডার আবার হুট করে তখন আর চলে যাওয়ার বিষয় থাকবে না। ইনভেস্টররাই যখন বাংলাদেশে বেশি করে বিনিয়োগ করবেন, বিদেশি বিনিয়োগকারীরা, তখন তাদের মাধ্যমে আমরা আরো বেশি মাত্রায় পণ্য রপ্তানি করতে পারবো। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই ডিসেম্বরে তৈরি পোশাক ছাড়াও কৃষি প্রক্রিয়াজাত, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য ও হস্তশিল্প রপ্তানিও বেড়েছে। তবে এখনও পিছিয়ে আছে পাট ও পাটজাত পণ্য। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 6 মাস কমার পর ডিসেম্বরে ফিরেছে প্রবাসী আয়ের গতি। গত মাসে দেশে 164 কোটি 90 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এর আগে নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছিল 155 কোটি ডলার। এবারের এই আয় নভেম্বরের তুলনায় বেশি হলেও আগের বছরের ডিসেম্বরের তুলনায় বেশ কম। 2021 সালে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে 2207 কোটি ডলার। এদিকে প্রবাসী আয় বাড়াতে গত শনিবার থেকে প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ফলে
প্রবাসীরা এখন পাঠানো আয়ের উপর 2.5% হারে প্রণোদনা পাবেন। মূলত প্রবাসী আয়ের পতন ঠেকাতে এই সিদ্ধান্ত নেয় সরকার। বছরের প্রথম মাসেই কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। এই দফায় 50 টাকা কমিয়ে ভোক্তা পর্যায়ে বেসরকারি 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1178 টাকা। জানুয়ারি মাসের জন্য নতুন এই দর আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে সরকারি পর্যায়ে 12.5 কেজি সিলিন্ডারের দাম আগের মতোই 591 টাকায় থাকছে। এছাড়া গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির দাম কমে হয়েছে 54 টাকা 94 পয়সা। এর আগে ডিসেম্বরে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1228 টাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা দেখবেন, বিশ্বে মোট করোনা আক্রান্ত ছাড়ালো 29 কোটি। পশ্চিমবঙ্গে সংক্রমণ বাড়ায়, রাতে কারফিউ, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে আজ আবাহনীর চ্যালেঞ্জ নেবে শেখ জামাল। অপর ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও শেখ রাসেল। আফগানিস্তানে গত 16 বছরে যুদ্ধে 28,500 শিশু নিহত হয়েছে, যা পুরো বিশ্বের 27%। 2005 সাল থেকে এসব শিশুর হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে 16 বছরের সংঘাতে সবচেয়ে বেশি শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে আফগানিস্তানে। এছাড়া ইয়েমেন, সিরিয়া এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতে শিশুদের চরম মূল্য দিতে হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, বছরের পর বছর ধরে নানা পক্ষের সংঘাতের কারণে শিশুদের অধিকার এবং সুস্থতা ভয়াবহ অবহেলার মুখে পড়েছে। এতে শিশুরা প্রচণ্ড দুর্ভোগে পড়েছে এবং মারা যাচ্ছে। এসব শিশুর জীবন রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা জরুরি বলে জানান তিনি। মালয়েশিয়ার 7 রাজ্যে আবার বন্যা দেখা দিয়েছে। এ পর্যন্ত 50 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ রয়েছে 2 জন। প্রায় 1 মাস ধরে টানা বৃষ্টির কারণে এরই মধ্যে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানায়, কেলান্তান, তেরেঙ্গানু, পাহাং, জোহর, মালাক্কা, নেগেরি, সেম্বিলান এবং সাবাহ এলাকায় আবারও বন্যা দেখা দিয়েছে। এসব এলাকা থেকে 8,000 বাসিন্দাকে 128টি ত্রাণ কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে এখন পর্যন্ত 25,000 মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। But in some areas, floodwaters have begun to recede, and people are starting to return. বিশ্বে করোনায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 29 কোটি। এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 54,60,000-এর বেশি মানুষের। বিশ্বে করোনায় একদিনে শনাক্ত হয়েছে 8,28,000-এর বেশি রোগী। মারা গেছে 3,088 জন। করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, তুরস্ক ও ইতালি। বিশ্বে একদিনে সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে 1,85,000-এর বেশি রোগী। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান জানান, তার উপসর্গ মৃদু। তিনি আগামী 5 দিন কোয়ারেন্টিনে থাকবেন। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 811 জন মারা গেছে রাশিয়ায়। এ অবস্থায় সোমবার থেকে শুধুমাত্র টিকাপ্রাপ্তরাই দোকান ও রেস্তোরাঁয় যেতে পারবেন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত ও টিকাপ্রাপ্তদের কোয়ারেন্টিনে থাকার সময় 10 দিন থেকে কমিয়ে 7 দিন করা হয়েছে। একই সাথে যারা করোনা নেগেটিভ হবেন তাদেরও কোয়ারেন্টিনের সময় কমিয়ে 5 দিন করা হয়েছে। নেদারল্যান্ডসে থামছে না করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ। রোববার দেশটিতে কয়েক হাজার বিক্ষোভকারীকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা করোনার নতুন সংক্রমণ মোকাবিলা করতে সক্ষম।
তবে সেখানকার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যে রেকর্ড সংখ্যক লোক শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রোববার শুধু ভিক্টোরিয়াতেই শনাক্ত হয়েছে ৮,৫৭৭ জন রোগী। এদিকে করোনা সংক্রমণ মোকাবিলায় ভারতে সোমবার থেকে 15 থেকে 18 বছর বয়সীদের টিকা দেয়া কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে টিকা গ্রহণের জন্য 8 লাখের বেশি তরুণ তরুণী কোউইন পোর্টালে নিবন্ধন করেছেন। তারা সবাই ভারতে উৎপাদিত কোভ্যাক্সিনের টিকা পাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে এবার স্বাস্থ্যকর্মীদের টিকার 4র্থ ডোজ দেয়া হবে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ রোধে আজ থেকে বন্ধ থাকবে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। সরকারি বেসরকারি অফিসে কাজ করবে 50% কর্মী। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত থাকবে কারফিউ। এসব বিধিনিষেধ চলবে 15 জানুয়ারি পর্যন্ত। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। শনিবার থেকে রোববার মাত্র একদিনের সংক্রমণ বেড়েছে 4,500 থেকে 6,100-র বেশি। এর মধ্যে অর্ধেকই কলকাতায়। এছাড়া সংক্রমণ বেড়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আনন্দবাজার জানায়, গত 6 দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় 15 গুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে আজ থেকে আংশিক লকডাউনের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 15 জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। বিধিনিষেধ আরোপ করায় বাতিল হয়েছে একাধিক সরকারি অনুষ্ঠান। এছাড়াও আজ থেকে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। স্বাভাবিক নিয়মে দূরপাল্লার ট্রেন চললেও সন্ধ্যা 7টা পর্যন্ত 50% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। রাত 10টার মধ্যে বন্ধ করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল। এদিকে রাত 10টা থেকে 7 ঘন্টার রাত্রিকালীন কারফিউ জারি থাকবে। এ সময় জরুরি কাজে বের হতে পারবেন বাসিন্দারা। এছাড়াও সামাজিক অনুষ্ঠানে 50 জনের বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বন্ধ থাকবে পার্ক, চিড়িয়াখানা, সুইমিং পুল, সেলুন, বিউটি পার্লার ও জিম। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের RT-PCR পরীক্ষার পরিমাণ বাড়ানো হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তার জবাব দেবে মিত্রদেশ যুক্তরাষ্ট্র। রোববার হোয়াইট হাউসে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন ইস্যুতে সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। এদিকে ইউক্রেন সীমান্তে সামরিক সংকট কমানোর জন্য জানুয়ারি মাসের শেষে সুইজারল্যান্ডের জেনেভায় রুশ ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগেই ইউক্রেনের প্রেসিডেন্টকে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় জানিয়েছেন, তাদের আলোচনায় দুই দেশের সম্পর্ক জোরদারের কথা হয়েছে। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে আজ আবাহনীর চ্যালেঞ্জ নেবে শেখ জামাল। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এর আগে বিকালের শেষ 8-এর লড়াইয়ে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও শেখ রাসেল। এদেশের ফুটবলে অন্যতম শক্তিশালী ক্লাব আবাহনী। এবারের ফেডারেশন কাপে গ্রুপ রানার আপ হয়ে নকআউট পর্বে উঠেছে আকাশী নীলরা। শেখ জামালের বিপক্ষে লড়াইয়ে আবাহনীর তুরুপের তাস ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দরিয়েলতন। গ্রুপ পর্বে খেলা একমাত্র ম্যাচে জোড়া গোল করেন তিনি। অন্যদিকে আবাহনীকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছে শেখ রাসেল। রহমতগঞ্জের চ্যালেঞ্জ নেবে তারা। সবশেষ আসরে রানার আপ হওয়ায় উজ্জীবিত রহমতগঞ্জ। ফ্রেঞ্চ কাপে আজ মাঠে নামবে পিএসজি। শেষ 16তে ওঠার লড়াইয়ে চতুর্থ সারির দল ভাস অলিম্পিকের মুখোমুখি হবে ফরাসি জায়ান্টরা। ম্যাচ শুরু হবে রাত 2:10 করোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নেইমারকেও পাবে না পচেত্তিনোর দল। 4 খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় ভিন্ন পরিকল্পনা করতে হচ্ছে পিএসজিকে। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জয়ের আশা ফরাসি জায়ান্টদের। অন্যদিকে ইপিএলে আজ উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু হবে রাত 11:30টায়। সাসপেনশন কাটিয়ে ফিরছেন রেড ডেভিল তারকা ব্রুনো ফার্নান্দেস। ঘরের ছেলে রোনালদোকে এবার অধিনায়কত্বের দায়িত্ব দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাগুয়ারকে সরিয়ে CR7-কে ঘিরেই শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার পথে হাঁটতে চাই ইংলিশ ক্লাবটি। তবে মাঠে টেম্পারমেন্ট হারানো আর বয়স বিবেচনায় অনেকেই ক্লাব কর্তৃপক্ষের এমন পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছেন, জানিয়েছে ব্রিটিশ মিডিয়া। স্বপ্নের প্রত্যাবর্তনের রেশ কেটে গেছে। আবেগী লাল জার্সিতে যদিও চ্যাম্পিয়ন্স লিগ ও ইপিএলে দাপট ধরে রেখেছেন রোনালদো, তার দুর্দান্ত কিছু পারফরমেন্সে আশা টিকে আছে এখনো। দলের টালমাটাল অবস্থা সেই ধারাবাহিকতাকে রঙিন হতে দিচ্ছে না। দায়িত্বটা এবার আরো বড় হতে যাচ্ছে রোনালদোর। গোল করা ছাড়াও দলকে সাফল্যের পথে নিতে তার হাতে উঠতে যাচ্ছে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। যদিও বয়স আর মাঠে টেম্পারামেন্ট হারানো নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। বেশ কয়েকটা ম্যাচে মাঠে মেজাজ হারিয়েছেন প্রতিপক্ষ ফুটবলারকে, করেছেন বিপজ্জনক ট্যাকেল। তবে সেসব আমলে না নিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষ নতুন স্বপ্ন বুনছেন CR7-কে ঘিরে। সবশেষ 2012-13 মৌসুমে শেষবার লিগ শিরোপা জিতেছে দলটি। এরপর থেকে যেমন হারিয়েছে তারকা, তেমনি নেতৃত্ব। হ্যারি ম্যাগুয়ারকে লেস্টার সিটি থেকে এনে দেয়া হয় অধিনায়কত্ব, মাঝে কোচ ফুটবলারের পরিবর্তন হলেও নেতৃত্ব বহাল ছিল এতদিন। ভাগ্য বদলের চেষ্টা হিসেবে এবার সেখানেও বদলের আভাস দিচ্ছে ব্রিটিশ মিডিয়া। ইংলিশ ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে ম্যাচজয়ী গোল সবচেয়ে বেশি রোনালদোর। ইপিএলে 8 গোল করেছেন, চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছেন সেরা ছন্দে, যেখানে 5 ম্যাচে করেছেন 6 গোল। অধিনায়ক রোনালদোকে আরও অপ্রতিরোধ্য দেখার অপেক্ষায় ইউনাইটেড। সামনে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সব ম্যাচেই তার অধীনে মাঠে নামার অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক অস্থিতিশীলতায় ভয়াবহ অর্থনৈতিক সংকট রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। প্রতিদিনই কমছে মুদ্রার মান। 2 বছরের বেশি সময় ধরে চলা এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে উদ্ভাবনী উপায়ে ফুল চাষের দিকে ঝুঁকছেন লেবাননের বাসিন্দারা। বিশাল এই ফুলের বাগানের মালিক হলেন লেবাননের বাসিন্দা রানিয়া ইউনেস। মাত্র 120 স্কয়ার মিটারের এক টিউলিপের বাগান দিয়ে শুরু করেছিলেন তার ফুল চাষের যাত্রা। বর্তমানে দেশে বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন বিশাল ফুল বাগান, যেখানে কাজ করছে 120 জন সহকারী। রানিয়া লেবাননের গৃহযুদ্ধ অবসানের পর ফ্লেয়ার্স দু লিবান নামে গড়ে তোলেন তার ফুলের বাগান। শুরুর দিকে বেশিরভাগ ফুলই তিনি দেশের বাইরে থেকে নিয়ে আসতেন এবং সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করতেন। লেবাননের সব সময় নিরাপত্তাহীনতার মতো সমস্যায় ভুগতে হয়। যেমন জুলাইতে যখন দেশে সংঘর্ষ শুরু হয়, তখন আমাকে অসংখ্য ফুল ফেলে দিতে হয়েছিল। এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায়শই ঘটে। এর ফলে প্রচুর ফুল পচে যায় এবং সেগুলোকে ফেলে দিতে হয়। বছরের পর বছর রানিয়াকে নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে সময় কাটাতে হয়েছে, কারণ দেশে প্রতিনিয়ত অস্থিতিশীলতার কারণে উঠানামা করে ফুলের চাহিদা। সম্প্রতি করোনা মহামারীর কারণে তার ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য তাকে বের করতে হচ্ছে বিভিন্ন সমাধান। যেহেতু লেবানন একটি অস্থিতিশীল দেশ, এখানে বিক্ষোভের কারণে বাজার বন্ধ হয়ে যায়। বর্তমানে করোনার জন্য ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু আমাকে আমার ব্যবসা টিকিয়ে রাখতে ভিন্ন সমাধান বের করতে হয়েছে। তিনি এখন তার বাগানে ফুল শুকিয়ে সংরক্ষণ করে তা কয়েক মাস ধরে বিক্রি করছেন। এর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে অর্ডারকৃত ফুল পৌঁছে দেওয়ারও উদ্যোগ নিয়েছেন তিনি। দেশের শাসন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এই খারাপ সময়ে রানিয়ার বাগানের ফুলগুলো আমাকে মানসিকভাবে শান্তি দেয়। ফুল দিয়ে ঘর সাজানোর সময়টুকু আমি খুব উপভোগ করি। যদিও অনেকে আর্থিক সংকটের সময় ফুলকে বিলাসিতা বস্তু হিসেবে মনে করে, তবে রানিয়ার ক্রেতারা মনে করেন এই কঠিন সময়ে মন ভালো রাখার জন্য ফুল অপরিহার্য। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।